শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমি ও একুশে পদক তুলে দিলেন তারেক রহমান। সুদ সহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুত 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থান তৈরি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। এবং দুর্নীতির মামলায় টিউলিপকে গ্রেফতার রেড নোটিশ জারির নির্দেশ। জামিন পেলেন সাবেক মেয়র আইভি ও কক্সবাজারের বদি। প্রসিকিউশনের দ্বন্দ্ব, বিচারে বাধা হবে না। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরু হলো পাঠক লেখকের মহা উৎসব অমর একুশে বইমেলা। দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা প্রশ্ন রাখেন সরকার প্রধান। পাশাপাশি ঢাকার পাশাপাশি সারা দেশে বইমেলা ছড়িয়ে দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহিত্য চর্চায় অবদানের জন্য 9 জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের বইমেলা দেরিতে শুরুর প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখেন, প্রতি বছর মেলার পরিসর বাড়লেও বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা। বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা, কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। একুশে বইমেলাকে কিভাবে আন্তর্জাতিক রূপ দেয়া যায় সে বিষয়ে ভাবতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরের কাজ শুরুর তাগিদ দেন তারেক রহমান। সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রকাশকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই শিল্প ও জন্য 7টি বিভাগে 9 বিশিষ্ট জনের হাতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার তুলে দেন সরকার প্রধান। হাসান হাফিজ, মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বইমেলা চত্বরে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু আজ শুরু হয়ে গেল অমর একুশে বইমেলা, এবং দুপুরবেলা উদ্বোধন হওয়ার পরে আসলে এখানকার যে বইমেলার যে দ্বার সেটি খুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে কিন্তু পাঠকরা আসতে শুরু করেছেন। এবং আজকে একটু বলি যে প্রত্যাশার থেকেও কিন্তু বেশি আজকে কিন্তু পাঠক এসেছে, এবং সবাই যেটা বলছিল যে রমজানের পর আসলে একটু পাঠক সমাগম কম হওয়ার যে আশঙ্কা ছিল সেটি কিন্তু আজ প্রথম দিন হিসেবে কিন্তু অনেকটাই ঘুচেছে। আজকে কিন্তু অনেক পাঠক সমাগম আমরা এখন দেখছি।
এবং দুপুরে যে বলছিলাম যে স্টলগুলো সাজানো হয়নি, সেই স্টলগুলোও কিন্তু এখন ধীরে ধীরে সেজে উঠেছে এবং এখানে যারা বই স্টলের মালিকরা যারা রয়েছেন তারা বলছেন যে আগামী 2 দিনের মধ্যে আসলে এখানকার যে মেলার যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে পূর্ণতা পাবে। এবং একটু বলে রাখি, আজ বইমেলা কিন্তু শুরু হয়েছে এবং আগামীকালকে যেহেতু শুক্রবার অর্থাৎ ছুটির দিন পড়ছে, তাই আগামীকালকেই কিন্তু শিশুদের যে মূল আকর্ষণ শিশু প্রহর সেটি কিন্তু আগামীকাল থাকবে এবং আগামীকালকেই কিন্তু মেলা শুরু হবে সকাল 11টা এবং চলবে রাত 9টা পর্যন্ত। এবং অমর একুশে বইমেলার যে শিশু চত্বরটি রয়েছে এবং সেখানে কিন্তু এবার 63টি প্রতিষ্ঠান ও 160টি ইউনিট থাকছে এবং প্রতি শুক্র শনিবার কিন্তু মেলায় এবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। অর্থাৎ যদি একটু বলি যে প্রতিদিন আসলে বইমেলা ছুটির দিনগুলো বাদে বইমেলা আসলে 2টা থেকে শুরু হবে এবং রাত 9টা পর্যন্ত চলবে। যদিও এখানে বলা হয়েছে, বাংলা একাডেমি থেকে বলা হয়েছে যে 8টার পর থেকে আসলে কোনো দর্শনার্থীরা এখানে ঢুকতে পারবেন না। এবং এখন যদি একটু বইমেলার সার্বিক পরিস্থিতি যদি দেখাই, পাঠক সমাবেশ ঘটছে এবং সব স্টলগুলো সেজে উঠেছে এবং আরও ধীরে ধীরে পাঠক সমাগম বাড়বে এমনটাই আশা করছেন এখানকার সবাই। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ। বইমেলা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মেলা প্রাঙ্গণে। শিক্ষা গবেষণায় রাজনীতিকীকরণ সভ্য সমাজে চলতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সরকার। 21 পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিজ্ঞজনদের দিক নির্দেশনা প্রয়োজন। এবার 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতেই 9 বিশিষ্ট ব্যক্তি ও গানের দল ওয়ারফেইসকে এবছরের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই সরকার প্রধান বলেন, শিক্ষা গবেষণা শিল্প সাহিত্যের চর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় হতে পারে না। শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয়ক নয়। উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে এ কাজে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান প্রধানমন্ত্রী। জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। সরকার প্রধান বলেন, কীর্তিমানের সংখ্যা যত বাড়বে ততই সমৃদ্ধ হবে দেশ। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এর ফলে 1,550 কোটি টাকা মওকুফের আওতাভুক্ত হবে, যার উপকার পাবেন 12 লাখ কৃষক। যথাসময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নেমে নিজের অফিসিয়াল ব্রিফকেস নিয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদ বিভাগে। বৃহস্পতিবার সকাল 9:30টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব অংশ নেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একটা এজেন্ডা ছিল কৃষি ঋণ নিয়ে, যে সিদ্ধান্তগুলি গৃহীত হলো সেগুলি যাতে সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশনগুলি হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। 21 পদক প্রদান শেষে দুপুরে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফেরেন সচিবালয়ে।
এদিন বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 1,550 কোটি টাকা মৌকুফের আওতাভুক্ত হবে। আর এতে প্রায় 12 লাখ কৃষক নানাভাবে উপকৃত হবেন। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মৌকুফের আওতাভুক্ত হবে। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর আগে বিএনপি সরকারের 1991-96 শাসনামলে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করা হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রক্রিয়ার মাধ্যমে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশের অ্যাসোসিয়েশনের দাবি মেনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময়ে জানাবো। দেখছেন সময় সংবাদ। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন গভর্নর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেছেন মুস্তাকুর রহমান। বৈঠকে কর্মসংস্থান তৈরি, মূল্যস্ফীতি, উচ্চ সুদহার নিয়ন্ত্রণ ও দফতরগুলো সমন্বয়ে গভর্নর গুরুত্ব দিয়েছেন বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকে আসেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি। তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সংক্ষিপ্ত অভিব্যক্তিতে নতুন গভর্নর জানান দায়িত্ব পেয়েছেন, আগে কাজ শুরু করতে চান তিনি। কথা বলবো, কাজ করব, আগে কাজ করি পরে কথা বলবো। পরে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসতে সাবেক গভর্নরের সংস্কার কাজকে স্বাগত জানান। খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন এবং নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে, ওনার তাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে অর্থনীতিটাকে তারা কোথায় নিয়ে যেতে চায়। কর্মসংস্থান তৈরি, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে বৈঠকে বন্ধ কারখানা চালুর বিষয়ে গুরুত্ব পেয়েছে বলেও জানান মুখপাত্র। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি। এই পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। ব্যবসায়িক সব ধরনের সংশ্লিষ্টতা থেকে সরে এসে মোস্তাকুর রহমান গভর্নরের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 518টি ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশও দিয়েছেন আদালত। দুদকের দাবি, বিদেশে বসে আলামত নষ্টের চেষ্টা করছেন টিউলিপ সিদ্দিক। দুদকের একের পর এক তদন্তে বেরিয়ে আসছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের পাহাড়। এর আগে 8 দেশে 330টি ফ্ল্যাটের পর এবার যুক্তরাজ্যে 512টি স্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে সাইফুজ্জামানের নামে যুক্তরাজ্যের 512টি ফ্ল্যাট ও জমি জব্দের আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করেন আদালত। সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইংল্যান্ডে তার 5 শতাধিক বা 518টি বাড়ির কথা বলা হয়েছে, অভিযোগে উল্লেখ আছে সেই বাড়িগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দুর্নীতির মামলায় গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এর আগে দুর্নীতির দায়ে 3 মামলায় টিউলিপকে মোট 6 বছরের কারাদণ্ড দেন দেশের আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় 4টি হত্যা মামলা সহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই দিন কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত বছরের 9 মে সাবেক মেয়র আইভিকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আরও 4টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এদিকে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 9ম ও 10ম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেখছেন সময় সংবাদ। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে ব্যক্তি করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন 31 মার্চ পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে নির্বাচন সহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নতুন সরকারের সময়ে কর আদায় আরও গতিশীল করতে চায় সংস্থাটি। চলতি কর বর্ষে গেল আগস্ট থেকে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। রফতানির বিপরীতে নগদ অর্থ সহায়তা বাবদ চলতি অর্থ বছরের তৃতীয় কিস্তির 1500 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয় জানায় রপ্তানিমুখী হিমায়িত চিংড়ি, অন্যান্য মাছ, চামড়াজাত পণ্যসহ অন্যান্য খাতে রফতানির বিপরীতে নগদ সহায়তা এবং তৈরি পোশাক রপ্তানিতে 1% হারে বিশেষ সহায়তা হিসেবে চলতি অর্থ বছরের তৃতীয় কিস্তি 1500 কোটি টাকা ছাড় করা হয়েছে। দেখছেন সময় সংবাদ। এবার যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে। সঙ্গে থাকুন সময়।